আসসালামু আলাইকুম দর্শক, বাংলা স্পোর্টসের বিশেষ আয়োজন ক্রীড়াঙ্গনে আড্ডায় আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের একজন অত্যন্ত ক্রীড়াপ্রেমী জনাব আব্দুল্লাহ আল হাদি। হাদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা স্পোর্টসের এই বিশেষ আয়োজনে আসার জন্য। শুরুতে আপনাকেও ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে বাংলা স্পোর্টসের ক্রীড়াঙ্গনের মতো সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর যেটি বললেন যে একজন ক্রীড়াপ্রেমী মানুষ, আসলেই আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। খেলাধুলা আমার প্রচণ্ড রকম ভালো লাগে, প্রচণ্ড ভালোবাসাই খেলাধুলার প্রতি। সেটা আমি খুব ভালো করেই জানি, আপনি খুব বেশি খেলা পছন্দ করেন এবং খেলা পাগল মানুষ, তাই তো আজকে আপনাকে অতিথি হিসেবে নিয়ে আসা। আবারও অসংখ্য ধন্যবাদ। আপনি বলতে পারেন, আর আপনি জানেন যে বিভিন্ন সময় আমি কিভাবে খেলা দেখার চেষ্টা করি, এবং একটি কথা না বললেই নয় যে এখনও আমি রেকর্ডের যে পুরনো খেলাগুলো, সেটা যে কোনো ধরনের খেলা হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, টেনিস, যেটাই হোক না কেন, প্রতিটি খেলায় আমি আসলে এখনও দেখার চেষ্টা করি। দেখা গেলো অনেক আগের দেখা, হয়তো আমার জন্মের আগেরও খেলাগুলো, যেগুলো আমার আসলে সর্বোপরি একটা কথা না বললেই নয় যে আমার আসলে খেলাটা প্রচণ্ড রকম ভালো লাগে, এবং আমার রিফ্রেশমেন্টের অন্যতম প্রধান উপায় বলতে পারেন এই খেলা। আপনি আসলে যে ব্যস্ত একজন মানুষ, আসলে এই ব্যস্ততার মাঝে এই খেলা দেখার সময়টা আসলে কিভাবে হয়? এইটা যদি বলেন, আমি বলবো আসলে ইচ্ছা শক্তিটাই মানুষের বড় বিষয়। কারণ প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে সে ব্যস্ত। একজন কৃষক সে কোনো না কোনোভাবে ব্যস্ত, একজন স্পোর্টসম্যান তার মতো করে ব্যস্ত, একজন চাকরিজীবী তার মতো করে ব্যস্ত, একজন ব্যবসায়ী তার মতো করে ব্যস্ত। আসলে আপনার ইচ্ছা শক্তিটা, আপনি কি চান, আপনি কি চান, আসলে আপনার রিফ্রেশমেন্টটা কোথায়, আপনার ভালো থাকার উপায়টা কি? শুধুমাত্র টাকা উপার্জন করে আপনি ভালো থাকতে পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষের ইন্টারনাল, এবং এইটাকে যদি বলি যে অন্তর্নিহিত একটা বিষয় বলে ব্যাপার আছে, ব্যাপারটা একান্তই পার্সোনাল, যে আপনি নিজেকে কিভাবে রিফ্রেশ করবেন, নিজেকে কিভাবে মোটিভেট করবেন, এই বিষয়টা ডিপেন্ড করে। কারণ আমার কাছে আমার রিফ্রেশমেন্টের জায়গা হলো এই খেলাধুলা, যার কারণে আমি যত ব্যস্তই থাকি, যেখানেই থাকি না কেন, এই খেলাটাকে, খেলাধুলার জন্য সময় ঠিকই বের হয়। আপনার কাছে বাংলাদেশে তো অনেক খেলা, তো আপনার কাছে কোন খেলাটা, জানি ক্রিকেট বলবেন, কিন্তু এই খেলাটাই কি আপনার কাছে সবচেয়ে বেশি? না, ক্রিকেটটা আসলে আমি যদি বলি যে শুরু থেকেই আমার ক্রিকেটটা ভালো লাগে, বিষয়টা তা না। কারণ আমি আমার যখন ছোটবেলা, এরপরে যখন আমার বেড়ে ওঠা কৈশোর জীবন বলতে পারেন, আমার স্কুল জীবন বলতে পারেন, কলেজ, বিশ্ববিদ্যালয়, তো ছোটবেলায় তো আসলে যদি বলি বাংলাদেশের ফুটবলটা যে জনপ্রিয়, হ্যাঁ, যদিও ফুটবলটা ক্রিকেটের মতো আগায় নেয়, কিন্তু বাংলাদেশ একসময় কিন্তু বিশাল জনপ্রিয়তা ছিল, একদম একদম সত্যি কথা। এবং আপনার লোকাল যে ন্যাশনাল লিগগুলো হতো, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ, যে সমস্ত বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হতো, সেখানে আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, এবং এই যে আমি জানি মানে পেপসি কোকের বোতল, কাঁচের বোতল মারতো আমার বাসার কাছে, যেহেতু সেজন্য এটা এবং জানা আছে। মতিঝিলে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা এখন, সেখানে যেভাবে, তখন তো টেলিভিশন কমই ছিল বলা যায়, আমি যদি 90 দশকের কথা বলি, সেই সময় বিটিভি ছাড়া তো সেটা ছিল রেডিওতেই যে মজা করে খেলা দেখতাম, বিশেষ করে আবাহনী, মোহামেডান, যে কোনো টুর্নামেন্টই তারা যখনই যে ম্যাচ, এবং এইটাকে ঘিরে যে উত্তেজনা, এইটাকে ঘিরে যে আনন্দ, আসলে ফুটবলে দিয়েই খেলার প্রতি প্রেমটা শুরু। এরপরে যেটা আপনার ক্রিকেটের আসলে উত্থানটা যেটা হলো, যে আকরাম খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিটা মালয়েশিয়া থেকে জয় করে আসো, সেখান থেকে তো আসলে ক্রিকেটের উত্থান। সেই দিনটার কথা এখনো মনে পড়ে। একটু বলেন না আমাদের সেই দিনটা, যেটা আপনাকে ওই দিনটা আমি বলি যে এইটা আসলে বলার মতো না। আচ্ছা, আজকে ক্রিকেটকে যদি আপনি বলতে চান, বাংলাদেশের ক্রিকেটকে, আপনাকে ওই দিনটার কথা মনে বলতে হবে। আমার নিজেরও মনে আছে, এবং ওই দিনটাকে ভুলে আপনি কখনোই বাংলাদেশের ক্রিকেটকে আপনি চিন্তাও করতে পারেন না। কারণ তখন বাংলাদেশের এখনকার যারা খেলোয়াড়, সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, আশরাফুল ছিল, তো এরা যেভাবে ফোকাসিং হচ্ছে, ফাইন্যান্সিয়ালি তারা যেভাবে বেনিফিটেড হয়েছে, গ্ল্যামার যেভাবে তাদের জনপ্রিয়, ওই সময়টা কিন্তু এগুলো ছিল না। শুধুমাত্র ভালোবেসে খেলাটাকে, আমার এখনো মনে আছে যে আকরাম খানের নেতৃত্বে মালয়েশিয়ার ক্লাব মাঠ সম্ভবত, ওখানে যখন 1 বলে 1 রান, আমরা ধারাভাষ্য শুনছি রেডিওতে, তো রেডিও তো হচ্ছে না, কি করলাম, মাইক ভাড়া করে মাইকের নিয়ে এসে রেডিওর সাথে লাগাই দিয়ে, যাতে বহুদূর পর্যন্ত শোনা যায়। এরপর যখন চ্যাম্পিয়ন হলো, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইতে তার আগেই করে ফেলেছে, তো সেই দিনের আনন্দ আসলে বলে বোঝানো যাবে না।
হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আসলে সেটার স্মৃতিটা অন্যরকম। সেখান থেকে স্মৃতির জায়গা থেকে যদি আপনাকে বলি, ছোটবেলার আপনার একটা স্মৃতি আমরা জানতে চাই, যে আসলে খেলাধুলা নিয়ে আপনার কোনো বাসা খেলাধুলার থাকে না? যদি আপনি বলেন, আসলে আমি বকাঝকা, মা মারে, বাবা ধরে নিয়ে এইটা তো যায়। ধরেন একটা কমন বিষয়। যদিও আমি খেলা ফোকাস কখনোই ছিলাম না যে আমি খেলবো, খেলোয়াড় হব, ওই ধরনের চিন্তা ছিল না। হ্যাঁ, টুকটাক খেলাধুলা তো হয়েছে, স্কুল ফাঁকি দিয়ে খেলা, পড়াশোনা ফাঁকি দিয়ে খেলা, এটার জন্য মার খাওয়া, বকুনি খাওয়া, এইগুলো তো কমন ব্যাপার, এগুলো কমন। কিন্তু এর বাইরে থাকে না কোনো একটা বিষয়, হয়তো গলিতে ব্যাটিং করতেছেন, উপর থেকে কেউ দেখতেছে না, ওই ধরনের বিশেষ আসলে কিছু নাই, ওই ধরনের বিশেষ কিছু নাই। তবে বলতে পারেন আমাদের, তবে না, ওই ধরনের আসলেই বিশেষ কিছু নাই। হ্যাঁ, না, তবে একটা জিনিস বলি, আমি এটা বিশ্ববিদ্যালয়ের লাইফের কথা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা বড় স্টেডিয়াম আছে, আমার জানা মতে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব স্টেডিয়াম আছে। এত বড় স্টেডিয়াম আসলে কারো নাই। তো সেখানে যেটা হতো যে বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট, তখন আমি মেবি ফার্স্ট ইয়ার, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার। তো খেলা দেখতে গেলাম, হঠাৎ করে প্রচণ্ড মারামারি গ্যালারিতে। পুলিশ বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে চাইলো, তো আমরা কোনো রকমের সিঁড়ির নিচে গিয়ে লুকালাম, অনেকগুলা মানুষ। তো পুলিশ খুঁজছে সবাইকে। এক টোকাই ছেলে এসে আমাদেরকে দেখছে যে আমরা এখানে প্রায় 20-25 জন দাঁড়ানো। তো তার কথা হলো সে পুলিশকে বলে দেবে। এখন পুলিশকে যদি বলে দেয়, আমরা তো সিঁড়ির নিচে, বের হওয়ার কোনো উপায় নেই, মানে মার খেতে হবে সবাইকে। তো ওর মধ্যে আমাদের একজন সে টোকাইটাকে ধরে মুখ চেপে, যতক্ষণ পুলিশ না যায় ততক্ষণ আমাদের সাথে বের হতে দেয়নি আমরা। এই যে স্মৃতিটা একদম বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে, একটু ভয়ও ছিল যে আসলে পুলিশ পিটালে কি অবস্থাটা হবে, এই যে অভিজ্ঞতা। তাছাড়া খেলা নিয়ে আমার আসলে এর চেয়ে বড় মানে ওই ধরনের কোনো অভিজ্ঞতা নাই যে আমি খেলছি, বিশেষ কেউ দেখছে, কারণ আমি আসলে কখনোই খেলোয়াড় হতে চাই না। খেলোয়াড় হতে চাননি, কিন্তু আসলে বাট খেলাটাকে আমি প্রচণ্ড ভালোবাসেন। এবং আপনার তো যেহেতু খেলোয়াড় হতে চাননি, কিন্তু খেলোয়াড় হয়তো পছন্দের আছে, এমন কি কোনো খেলোয়াড় বাংলাদেশের পছন্দের আছে? খেলোয়াড়ের যদি পছন্দের কথা বলেন, আসলে একাধিক খেলোয়াড় পছন্দের। ফুটবলের যদি বলি, প্রয়াত শ্রদ্ধেয় মনের কথা বলতেই হবে, শ্রদ্ধেয় কায়সার হামিদের কথা, বলতে হবে আমিনুল হকের কথা, যাকে একসময় সাউথ এশিয়ার সর্বশ্রেষ্ঠ গোলরক্ষক ভাবা হতো। এবং আরও যদি বলতে চান, ওয়ালিউর রহমান সাব্বির ছিল, যাকে বাংলা ম্যারাডোনা বলা হতো। আর ক্রিকেটে বিশেষ করে আসলে যে সময়টাতে আমরা দেখেছি, ওই যেটা বললাম যে শুরুর দিকে যদি বলি, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন ছিলেন আপনার আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ করে বুলবুল ভাইয়ের কথা না বললেই নয়, যে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, এবং সেটি ভারতের মতো একটা জোয়ার ছিল, মেবি 145 ব্যাপারটা এমন ছিল। এবং প্রথম ইনিংসে 400 রান করা প্রথম টেস্ট বাংলাদেশের ইতিহাসে। তো এই যে বিষয়গুলো, তবে হ্যাঁ, একজন মানুষকে আপনাকে বলতে হবে, মানে একাধিক প্রিয় খেলোয়াড়, আসলে একজন না, এক এক সময়। যেমন আপনি একটা সময় ছিল যে আশরাফুল, ওয়ান ম্যান শো। আশরাফুল যেদিন ভালো খেলবে, বাংলাদেশ সেদিন ভালো করবে, বাংলাদেশ সেদিন ফাইট করবে, লড়াই করার পুঁজি হবে। আপনি যদি বলেন যে বাংলাদেশের ক্রিকেটের রিয়েল হিরো, আসলেই সত্যিকার অর্থে আশরাফুল। কারণ ওই সময়ও কিন্তু টাকা পয়সা বলেন, একাডেমিক্যালি সুযোগ সুবিধা বলেন, জৌলুসের বাইরে গিয়ে আর্থিক মিডিয়া কভারেজ বলেন, বাংলাদেশের ক্রিকেটটা অতটা পরিচিতি পায়নি। বাট আশরাফুল কিন্তু সারা ওয়ার্ল্ডই তখন একটা মোটামুটি একটা পরিচিতি। বাংলাদেশে সে যেদিন ভালো খেলে, আর এরপরে তো নিঃসন্দেহে ডেফিনেটলি সাকিব আল হাসানের কথা বলতেই হবে। সাকিব আল হাসান, আই থিঙ্ক যে সে শুধু বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বললে ভুল হবে। আমি মনে করি যে সাকিব আল হাসান সারা বিশ্ব ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, কারণ সে তার জায়গাটা বেশ কিছুদিন, দীর্ঘদিন ধরেও রেখেছে সেটাই। এবং আপনি দেখেন যে বাংলাদেশের মতো একটা কান্ট্রির ক্রিকেট প্লেয়ার, যেখানে বাংলাদেশ টেস্ট খেলে বছরে 5 থেকে 6টা, যেখানে আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, নিউজিল্যান্ডের কথা বলেন, যারা বছরের টেস্ট খেলে প্রায় 15, 20, 25টা করে, তারপরেও এই 5-6টা বা 7টা টেস্ট খেলে টি20, ওয়ানডে এবং টেস্টের র্যাঙ্কিং নাম্বার 1 অলরাউন্ডারে, এটা কিন্তু হাস্যকর বিষয় না। সাকিব আসলেই কোয়ালিফাইড, এটা আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, সাকিবের দুটো পরিচয়, একটা ব্যক্তি সাকিব যদি আমি বলি, এবং ক্রিকেটার সাকিব যদি বলি, আমরা ব্যক্তিগত দিকে নাই যে সেটা যার ব্যাপার। বাট অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ খেলোয়াড়, সাকিবকে আপনি পছন্দ না করে পারবেন না। হাদি ভাই,
আমরা তো খেলাধুলার অনেক গল্প শুনলাম, এবার আপনার একটু ব্যক্তি জীবনের গল্পগুলো sure, শুনি বলেন। আমরা, যে আপনি এখন বর্তমানে যে পেশায় আছেন সেটি সম্পর্কে আমরা একটু জানতে চাই। আসলে কি আমার করছেন? যে পেশাটা আপনি যেটা বলছেন, পেশা বলতে আমার আসলে দুটো পেশা বলা যায়। আসলে মেইন প্রফেশন আমার একটাই। আমার নিজেরও একটা ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল যে হ্যাঁ, পড়াশোনা শেষ করে একাডেমিক ক্যারিয়ার শেষ করে হয়তো চাকরি করব। হ্যাঁ, যথারীতি যাই, বাংলাদেশের অ্যাজ ইউজুয়াল সবার যা স্বপ্ন থাকে তাই। আর আমারও স্বপ্ন ছিল, মানে পার্টিকুলারলি যদি বলি কোন সেক্টরে, ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করার খুব ইচ্ছে ছিল, তো আমি সেটাই হয়েছি। এখন আমি একজন ব্যাংকার, এটা বাংলাদেশের একটা স্বনামধন্য প্রাইভেট ব্যাংকে আমি কাজ করি। দীর্ঘদিনই হয়ে গেছে বলা যায়, প্রায় 14-15 বছর, প্রায় 14-15 বছর, 14-15 বছর। পাশাপাশি যেটি করি সেটা খুব শখের জায়গা, মানে খুব ভালো লাগার জায়গা, নিজেকে ভালো লাগার জায়গা, যে আমি মিডিয়া রিলেটেড নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করি অলমোস্ট 7 বছর। আর তারপরে প্রোগ্রাম প্রেজেন্টার হিসেবেও কাজ করি, সেটাও প্রায় 5 বছর। লোকাল কিছু চ্যানেলেও ছিলাম, এখন একটা ইন্টারন্যাশনাল চ্যানেলের সাথে কাজ করি, আপনি নিজেও জানেন, আপনার সাথে বিভিন্ন সময় অফলাইনে শেয়ার হয় বিষয়গুলো। এইটাই আসলে সেই জায়গা থেকে, এই পেশার জায়গা থেকে একদিকে চাকরি আর একদিকে ভালো লাগার পেশা, মানে আসলে এনজয় করেন কোনটাকে? আমার কাছে স্বপ্ন দেখে হয়েছেন নাকি আসলে যেটা না? যদি আপনি আমাকে বলেন যে আসলে এই যে মানে একেবারে প্রফেশনাল চাকরি করা 10টা 6টা 10টা 7টা, পাশাপাশি আবার মিডিয়ার সাথে, আসলে আমার কাছে দুটি এক নাম্বার। আচ্ছা, দুটি এক নাম্বার। কেন? আমার প্রথম স্বপ্ন বলেন বা প্রথম চাওয়াটা ছিল, ভালো লাগাটা ছিল যে একজন ব্যাংকার হব। তো আল্লাহর অশেষ রহমত সেটি আমি হয়েছি। সেকেন্ড অপশনটা যদি বলেন যে আমার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, তাহলে বিষয়টা ভুল হবে। এটা আসলে চলার, আমি খেলা পাগল যেমন মানুষ, আমি একটা জিনিস খুব রেগুলারই করি, সেটা হলো যে রেগুলার নিউজ দেখার চেষ্টা করি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল চ্যানেলের, পাশাপাশি রেগুলার পত্রিকাটা পড়ি। এটা একেবারে আমার 3 বেলা ভাত খাওয়ার মতো, যে 3 বেলা খাবারটা না খেলে যেমন না হয়, আমার মিনিমাম 1 থেকে 2টা চ্যানেলের সংবাদ এবং প্রতিদিন পত্রিকা না পড়লে আমার হবে না। এটা ঠিক আমার রেগুলার রুটিনের মতো বলতে পারেন। বিষয়টা একেবারেই অনেক আগের থেকে বলতেই আমার স্কুল জীবন থেকে বলতে পারেন, ক্লাস 6-7 থেকে বিষয়টা তাই, যে সংবাদ এবং পত্রিকাটা পড়া। এই সংবাদ দেখতে হঠাৎ করে মনে হলো, আচ্ছা আমি নিজে একটু ট্রাই করি, পারি কিনা, মানে জাস্ট আমার এই লাইনে আসাটা পারি কিনা। এরপরে কিছু প্রতিষ্ঠানে গিয়ে কোর্স করা, সেখান থেকে, এবং আমি যেটা চেষ্টা করেছি যে না, যেটাই করবো জেনে বুঝে শিখে। আমি হয়ে গেলাম কোনোভাবে, পরে পারফর্ম করতে পারলাম, আমার নিজের স্যাটিসফ্যাকশন, মানুষ কি বলবে সেটা পরের বিষয়, আমি যদি নিজে স্যাটিসফাইড না হতে পারি তো সেটা করি। এই চিন্তা থেকেই কয়েকটা প্রতিষ্ঠানে গিয়ে কোর্স করা, শর্ট কোর্সগুলো করা নিউজ সম্পর্কে, সেখান থেকে এরপর এবং এটাকে বলতে পারেন যে আমার ভালো লাগা, নিজেকে রিফ্রেশ করার একটা অন্যতম জায়গা। এই যে ভালো লাগা এবং খারাপ লাগা সবকিছু মিলিয়ে ধরেন শখের জায়গাটায় করতেছেন, আবার হচ্ছে আপনি খেলার জন্য সময় দিচ্ছেন, চাকরি করছেন, তো এই সব কিছু মিলিয়ে আসলে এই খেলার জন্য সময়টা কিভাবে বের করেন? মাঝে মধ্যে আমি যখন খেলা হয়, আপনি খুব ফোন দেন বা অনেক জায়গা থেকে নিজেও লাইন ধরে দাঁড়িয়ে থাকেন খেলার টিকিটের জন্য, এই যে আবেগটা, এটা কিভাবে আসে এত ব্যস্ততার মধ্যে? এইটা বিষয়টা হলো কি, আমি আপনাকে আগে বলেছি যে আপনার ইচ্ছা শক্তি, যে আপনি আসলে আপনার সারা দিনের পুরো রুটিনটা কিভাবে আপনি মেনটেন করবেন, কিভাবে সাজাবেন, আপনি কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিবেন, আচ্ছা, এই বিষয়গুলোর উপরে আসলে আপনার এটা ডিপেন্ড করে। আমার কাছে যেমন আমার প্রফেশন একেবারে যেটা জীবিকার জন্য করি সেটা যেমন ইম্পর্টেন্ট, সমান গুরুত্ব আমার শখের জায়গা নিউজ প্রেজেন্টেশন বা প্রোগ্রাম প্রেজেন্টেশন, এবং নিজেকে ভালো রাখার জন্য খেলা দেখা, সেটা স্টেডিয়ামে গিয়ে হোক, অন স্ক্রিনে হোক, রেকর্ডেড হোক, আমি এখনও প্রতিদিন কিন্তু প্রত্যেক দিন এমন কোনো রাত নাই যে আমি ইউটিউবে ঢুকে হাইলাইটস না দেখি যে আজকে কি খেলা হলো। সারাদিন হয়তো খেলা দেখতে পারিনি আমার প্রফেশনের কারণে, ব্যস্ততার কারণে। আর আপনি যেটা বললেন যে টিকিট, হ্যাঁ আমি আপনাকেও অনেক সময় ফোন করি যে ভাই একটা লাইভে খেলা পাচ্ছি না, হ্যাঁ আমি নিজে লাইনে দাঁড়ায় চেষ্টা করি যে দেখি টিকিট পাচ্ছি কিনা, পেলাম না, আপনাকে ফোন দিই, পরিচিত আরও যায় তাদেরকে ফোন দিই, আরও চিন্তা করি যে কীভাবে। কারণ আমার কথা হলো কি যে আই থিঙ্ক যে আমারকে ভালো রাখে আসলেই
খেলাধুলা। কারণ কি, খেলাধুলার মতো এত সুস্থ সুন্দর বিনোদন আর কোথাও নেই। হ্যাঁ, আবার বলতে খারাপও লাগে, বিশেষ করে যখন বাংলাদেশ হেরে যায় বা প্রিয় কোনো দল হেরে যায়, তখন কিন্তু খারাপও লাগে। আচ্ছা, এই যে বললেন যে আপনাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, আমাদের যে যুব সমাজটা, আসলে এই যুব সমাজ নিয়ে আপনি কি কখনো চিন্তা করেছেন যে তাদেরকে আসলে খেলাধুলার মধ্যে নিয়ে আসলে হয়তো আমাদের দেশটা আরো বেশি ডেভেলপ করতো? কখনো মনে হয় কিনা, বা এটা একটা ভালো কথা বলেছেন, চিন্তা করা যায় কিনা? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের এখন টোটাল ম্যাচিউর জনসংখ্যা, মানে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বাংলাদেশের আইন অনুযায়ী যে বয়সের মানুষগুলো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার অর্ধেকই কিন্তু এই তরুণ এবং যুব সমাজ। আর তরুণরা কি করতে পারে, ডেসপারেট হয়ে যাচ্ছে। যুব সমাজ কি করতে পারে? আসলে ডেসপারেট হচ্ছে না। এটা হলো কি, যে আমি, আপনি, আমরা দেখে এসছি যে জি হুজুর, হ্যাঁ হুজুর, মানে বিষয়গুলো হলো কি, যে একটা মানে দাসত্ব টাইপের বলা যাবে না ঠিক, বাট কি বলবো এটাকে, বাধ্যবাধকতার মধ্যে, একটা ফ্রেমের মধ্যে চলে জীবন চালাতে হয়। ফ্রেমের মধ্যে থাকা কারণটাকে দেখেন। আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু দুটো সময় দেখেছি। কোনটা? যখন মোবাইল ছিল না, যখন টেলিফোন ছিল, ল্যান্ডফোন ছিল, ফেসবুক তো চিন্তাও করা যায়। হ্যাঁ, কালার টেলিভিশন ঘরে ঘরে ছিল না। আমি নিজেই খেলা দেখার জন্য অন্যের বাড়িতে গিয়ে বসে থাকছি, যে কখনো হয়তো দেখতে পাচ্ছি, কখনো হয়তো মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, বাট তারপরে একটা মজা ছিল কি, যে সবাই মিলে দেখতাম, চিল্লাইতাম, আনন্দ করতাম। কিন্তু এখন যেটা হয়েছে, যে যুব সমাজটা ডেসপারেট না, যুব সমাজ আমার আপনার চাইতে ওরা পৃথিবীটাকে অন্যভাবে দেখে। কারণ তাদের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা অ্যান্ড্রয়েড ফোনে ক্লিক করে পুরো বিশ্বটাকে এই বাংলাদেশে বসেই না, শুধু নদীর পাড়ে বসেও দেখতে পাচ্ছে, সাগরের পাড়ে বসেও দেখতে পাচ্ছে, নিজের ঘরে ডাইনিং টেবিলে বসেও দেখতে পাচ্ছে। এবং তারা সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। তারা কিন্তু প্রতিনিয়ত আপগ্রেশন। হ্যাঁ, একটা প্রবলেম যেটা হচ্ছে, আমাদের সময়, আপনাদের সময় মাঠে গিয়ে খেলাধুলার যে অপরচুনিটি ছিল, যে সুযোগ সুবিধাটা ছিল, সেইটা হয়তো অনেক ক্ষেত্রে এখন নাই, কমে গেছে। বিশেষ করে বড় বড় সিটির কথা যদি বলেন আমাদের দেশে, সেখানে তো অ্যাকোমোডেশনটা কমে নাই বললেই চলে। গ্রামের ছেলে মেয়েরাও এখন কিছুটা খেলাধুলা বিমুখ। কারণ হলো যে অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, আপনি চাইলেই যে কোনো মানে ভালো মন্দ সব সাইডে ঢুকে যেতে পারছেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, এখন যেটা হয়, শুধুমাত্র যুব বা তরুণরা না, আমরাও যারা ম্যাচিউর বা আমাদের চেয়েও সিনিয়র যারা, 5 জন মানুষ এক জায়গায় বসে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত। আগের যে আন্তরিকতা, এইটা হয়তো কমে গেছে, বাট যুবকরা বা তরুণরা আসলে ডেসপারেট না। তারা যে জিনিসটি, আপনি যেটি বলবো যে সম্প্রতি যেটি বাংলাদেশে ঘটে গেল 5ই আগস্ট, জুলাই আগস্টের যে অভ্যুত্থানটা, আমরা তো সবাই চিন্তা করতাম যে এই জেনারেশন কিছুই করতে পারবে না, সারাদিন ঘরে বসে বসে মোবাইল নিয়ে বসে থাকবে। বাট আলটিমেটলি তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে না, এই দেশের তরুণরা যথেষ্ট স্মার্ট, যথেষ্ট সাহসী, তারা চাইলে এবং যথেষ্ট আধুনিক চিন্তা ভাবনা নিয়ে তারা বড় হচ্ছে। আমাদের ধারণাটাকে তারা ভুল প্রমাণ করে। এবং তারা কিন্তু প্রচন্ড খেলাধুলা প্রেমিক। তারা যদিও, হ্যাঁ, এইটা তো অস্বীকার করার কোনো সুযোগই নাই। তারা আসলে খেলতে চায়, খেলাধুলা দেখতে চায়, কিন্তু আসলে আমাদের সমাজের আসলে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, তাতে আসলে তাদের জায়গাটা কিন্তু আপনি মনে করেন কমে যাচ্ছে। ঢাকা সিটির কথা চিন্তা করেন, যে অনেকগুলো খেলার জায়গায় কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। কেন? আবাসিক ভবন গড়ে উঠছে, বিভিন্ন অফিস আদালত হয়ে গেছে। তো এটা নিয়ে নানা সমাধান। এবং আপনি যদি দেখেন যে মিরপুরে, যেটাকে আমরা হোম অফ ক্রিকেট বলি বাংলাদেশের, তো হোম অফ ক্রিকেটে যখনই কোনো খেলা হয়, যত দর্শক আসে খেলা দেখতে, দেখবেন তার উল্লেখযোগ্য পার্সেন্টেজে কিন্তু এই তরুণ সমাজ। যদি তারা খেলাকে ভালো না বাসতো, যদি তারা খেলাকে উপভোগ না করতো, তাহলে কিন্তু আসতো না। কাজেই তারা যে ডেসপারেট, নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টা ঠিক তা না। তো এই সুযোগটা কম পাচ্ছে আমরা বলতে পারি। এই টেকনোলজির যে যুগে তাদেরকে একটা জিনিস করে দিচ্ছে, যে ভালো মন্দ এটাকে তুমি কোনটা বেছে নেবে না। হ্যাঁ, কিছু তো বিপদগামী হচ্ছে, হ্যাঁ, তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে খেলাধুলার বিকল্প নাই। আপনি যদি যুব সমাজকে, তরুণ সমাজকে সঠিকভাবে, সঠিক ওয়েতে বড় করতে চান,
খেলাধুলার তাহলে বিকল্প নাই। খেলাধুলার হ্যাঁ, এবং এখানে সাথে থাকতে আরো হবে। সরকারি পৃষ্ঠপোষকতায় বলেন, বেসরকারি পৃষ্ঠপোষকতায় বলেন, বা এলাকা ভিত্তিক যারা সামর্থ্যবান তাদের পৃষ্ঠপোষকতায় বলেন, আসলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা হলে যুব সমাজটা যেটা হবে, বিপথে যেতে পারবে না। এটি তো ওই আপনি আরেকটা জিনিস যদি দেখেন যে বাংলাদেশের মানুষ কিন্তু যখনই খেলা হয় তখনই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে, হারুক বা জিতুক। তো আপনার কাছে কখনো মনে হয় কি না যে বাংলাদেশের মানুষের যে স্বপ্নটা ট্রফি জয়, সেটা একদিন হবেই? এইটা যেটা বলেছে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এইটা অ্যাজ এ দর্শক, অ্যাজ এ খেলাপ্রেমী হিসেবে এটা আমি নিজেও ফিল করি। বাংলাদেশের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই একটা জায়গাতে কিন্তু এক, সেটা কোনটা? খেলার মাঠে। খেলার এখানে কিন্তু সবাই বাংলাদেশের সমর্থক। কেউ আওয়ামী লীগের সমর্থক না, কেউ বিএনপির সমর্থক না, কেউ জামাতের সমর্থক না, মানে কোনো রাজনৈতিক দল না, কোনো ধর্মীয় সংগঠন, একেবারে দল মত নির্বিশেষে পুরো বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সমর্থক। আর আপনি যেটা বললেন ট্রফি জয়ের কথা, আসলে বাংলাদেশ এতদিনে ক্রিকেটের কোনো বৈশ্বিক ট্রফি কেন জয়লাভ করতে পারে নাই, এইটা আমার কাছেও প্রশ্ন। কারণ আমি যদি বলি পঞ্চপাণ্ডবের কথা, তারা যে সময় ছিল, বা মাশরাফি বিন মুর্তজা অনেক আগেই আপনার ন্যাশনাল টিমে এখন নাই, বাট তারপরেও যারা ছিল এবং পাশাপাশি জুনিয়ররা যারা আসছে, যেমন আপনি বলতে পারেন মুস্তাফিজের কথা, বলতে পারেন তাসকিন আহমেদের কথা, বলতে পারেন মিরাজের কথা, এদের মতো ক্রিকেটার, এদের যে ডেডিকেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেরকম কোয়ালিটি, আপনি বলতে পারেন সাব্বির রহমানের কথা, সৌম্য সরকারের কথা, হ্যাঁ, তো এদের কথা আপনি বলতে পারেন। তো আমার কাছে যেটি ব্যক্তিগতভাবে ধারণা ছিল, শুধু আমার না, আমার মনে পুরো বাংলাদেশের একটা আশা ছিল, স্বপ্ন ছিল। ঠিক আমরা যে এই যে গত সম্প্রতি যে ওয়ানডে বিশ্বকাপটা আমরা শেষ করলাম, আমাদের ধারণা ছিল যে আমরা ভালো কিছু করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করতাম, যদি এই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন হয়, অবাক হওয়ার কিছু নেই। কারণ আপনি যদি দেখেন, ঠিক তার আগে 2 থেকে 3 বছর তামিম ইকবালের নেতৃত্ব ওয়ানডেতে বাংলাদেশ ডেফিনেটলি সুপার পারফর্মার ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জয়। ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জয় কিন্তু এত সহজ না। এবং সাউথ আফ্রিকার মাটি দিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, মানে ব্যাপারটা ছিল অন্যরকম, অন্য একটা ব্যাপার, এবং টিম বন্ডিং। তো যাই হোক, সেটি পরে আর হয়নি। এটা প্রচন্ড হতাশা, এটা নানা বিতর্ক আছে, আমরা দেখেছি, এটা নিয়ে নানা কথা হয়েছে, বাট আসলে এইটা একটা হতাশার জায়গা। এবং আমার কাছেও এই প্রশ্নটা বড় একটা প্রশ্ন, যে বাংলাদেশ ক্রিকেটে, অন্তত ছেলেদের ক্রিকেটে, কেন এখনো কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারে না, এটা আমি জানি না। আপনি স্বপ্ন দেখেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি স্বপ্ন দেখি, এবং এটা স্বপ্ন না, এটাই বাস্তব। বাংলাদেশের যে টিম, তারা যোগ্যতা রাখে অন্তত একটা বৈশ্বিক ট্রফি জেতা। এবং আপনি যদি দেখেন আন্ডার-19 তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে আসছে, আমাদের মেয়েরাও কিন্তু জিতে গেছে। এবং একটা কথা এখানে বলবো, যেহেতু আপনি বললেন যে স্বপ্ন দেখেন কিনা, ক্রিকেট প্রেমী হিসেবে আসলে আপনার স্বপ্ন দেখার অধিকার। স্বপ্নটা আমরা দেখি, শুধু স্বপ্ন না, আমি মনে করি এটা বাস্তবতা, যে বাংলাদেশে একটা বৈশ্বিক ট্রফি জেতা খুব পসিবল। হচ্ছে না কেন? এইটা না হওয়ার পিছনে আসলে আমার কাছে মনে হয় অনেকগুলো কারণও আছে। সেটা হতে পারে রাজনৈতিক কারণ, হতে পারে ব্যক্তিগত পছন্দ অপছন্দর লোককে দলে নিয়ে আসা বা দল থেকে ছেটে ফেলা। তার চেয়েও বড় যে বিষয়গুলা, আমাদের আসলে অবকাঠামোগত কোনো উন্নয়ন বা পরিকল্পনা ওইভাবে কিন্তু বিগত যারা ছিলেন তাদের কাছে আমি অন্তত দেখিনি। কারণ আমাদের বিগত যিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন সাহেব, তাকে একটা কথা খুব কমনলি বলতে শুনতাম, খুব মানে গর্বের সহিত, যে আমাদের 900 crore এফডিআর আছে। আর ভাই, টাকা দিয়ে কি হবে? আমার টাকা দিয়ে যদি ব্যাংকে এফডিআর থাকে, কি পাবেন আপনি? ইন্টারেস্ট পাবেন। ওই আয় বাড়ায় লাভ নেই। আপনি এই টাকাকে খরচ করে যদি ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন করতেন, আপনার মনে আছে কিনা নির্মাণ স্কুল ক্রিকেট, যেখান থেকে অনেক ক্রিকেটার বেরিয়ে হয়েছে, আজকে কিন্তু সেই ক্রিকেটের খবর নেই। আপনার বিভিন্ন ন্যাশনাল লিগ হতো। তো সেই বিষয় আপনি যেটি বলছিলাম ফুটবলের কথা, আপনি যদি ক্রিকেটের কথা বলেন, ক্রিকেটটাও কিন্তু যখন ক্লাব ক্রিকেট হতো, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, তাদের মতো খেলোয়াড়রাও কিন্তু আমাদের বাংলাদেশের প্রিমিয়ার লিগ খেলে গেছে, তারা খেলে গেছে, অরবিন্দ ডিসিলভা। তো আপনি এই বিষয়গুলোকে
হালকা করার সুযোগ নাই। সেটাই। এখন ব্যাপারটা হচ্ছে কি যে অবকাঠামোগত উন্নয়ন আমাদের হয় নাই, হয়তো ফাইন্যান্সিয়ালি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ফুলে ফেপে বড় হয়েছে, এবং ক্রিকেটটাকে নিয়ে এটা তো আপনাদের মতো যারা ক্রীড়াপ্রেমী মানুষ আসলে তাদের জন্যই হয়েছে, তা না হলে তো এটা সম্ভব ছিল না। কারণ আপনারা যে পরিশ্রম করে যে কষ্ট করে মাঠে যান, সমর্থন করেন ক্রিকেটারদেরকে নিয়ে, ফুটবলারদেরকে নিয়ে, এটা অত্যন্ত বড় একটা জিনিস। এইটা আপনাকে আমি আপনার কথা সূত্র ধরে বলি, বাংলাদেশের যারা দর্শক তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই একজন দর্শক হিসেবে, যে তারা সব সময় কিন্তু ভালো খারাপ যেমন পারফরমেন্স হোক না কেন তারা কিন্তু সমর্থন করে সবসময় দলের পাশে থাকে। আপনি হ্যাঁ খেলোয়াড়দেরও ডেডিকেশন আছে। আপনি যদি মাশরাফির কথা বলেন, তার 6 কি 7টা অপারেশন হাঁটুতে, তারপরেও সে খেলা চালিয়ে গেছে। তারপরে আপনার তামিম ভাঙা হাত নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে নামলো, হ্যাঁ এই ডেডিকেশন গুলোকেও আপনি, হ্যাঁ তারাও কিন্তু প্রতিদান দিয়েছে। বাট ওই যে বললাম, আসলে আমি খেলোয়াড়দের চাইতে যারা সংগঠক, যারা বোর্ড কর্মকর্তা ছিলেন, তাদের ভূমিকাটাকেই প্রশ্নবিদ্ধ করে, বিশেষ করে বিগত বোর্ড। কারণ ফারুক ভাইয়ের নেতৃত্বে যে বোর্ড আছে এটা তো মাত্র আসছে। এখন কেন বললাম যে দেখেন, বিগত 12-13 বছরে ক্রিকেট নিয়ে আসলে ওই ধরনের কোনো পরিকল্পনা নেই। এবং আরেকটা কারণ আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেটটাকে পিছিয়ে দেওয়ার পেছনে, বা কিছুটা না বেশ ভালোই ধ্বংস করার পেছনে আরও একজনকে মানে দায়ী করতেই হবে, চন্ডিকা হাথুরু সিংকে। কারণ আপনি অন্য সব কিছু বাদ দেন, খুবই হাস্যকর একটা ব্যাপার, যিনি মিনিমাম ক্রিকেট বোঝে, যে ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় আমার টিম জানে না এই ম্যাচে কে ওপেন করবে, কে ওয়ান ডাউন, কে সেকেন্ড ডাউন, কে লোয়ার, কে আপনার লোয়ার মিডল অর্ডার, কে লোয়ার অর্ডার। নেক্সট ম্যাচে ঠিক পরের ম্যাচে কে ওপেন করবে কেউ জানে না, জাস্ট গিনিফিক বানানো। মানে আই ডোন্ট নো মানে এটা কি ধরনের প্ল্যান ছিল ভাই। ওয়ার্ল্ড কাপ তো আপনার এই মানে পরীক্ষা নিরীক্ষা করা জায়গা না, যাচ্ছেতাই করা জায়গা না, ঠিক আছে। আপনি যদি কম্পেয়ার করেন আফগানিস্তানের ক্রিকেট তো আমাদের চেয়ে অনেক কম, সুযোগ সুবিধা আমাদের চেয়ে অনেক কম। বাট তারা কি, তারা আজকে আমাদের চেয়ে র্যাঙ্কিংও আগায় গেছে, এবং তাদের ক্রিকেটারগুলোও দেখেন। এখন বিষয়টা হলো কি যে তাদের প্ল্যানিংটার কারণে এটা হয়েছে। আপনি একদম সঠিক জায়গাটায় ধরেছেন, যে আসলে যেহেতু আপনারা খেলা দেখেন, খেলা পছন্দ করেন, এই জায়গাটা থাকে। আমরা তো খেলা নিয়ে অনেক কথা বললাম, অনেক স্বপ্ন দেখলাম, অনেক গল্প করলাম। সেই জায়গা থেকে যদি বলি যে আপনার আসলে এই খেলা নিয়ে ধরেন প্রত্যাশা, খেলা নিয়ে গল্প, খেলা নিয়ে স্মৃতি, এই সব কিছু মিলিয়ে আসলে আপনার এরকম কোনো কিছু আছে কি না যেটা আসলে কখনো মানে বলা হয়নি, বা কখনো আসলে মনে হয়নি যে আসলে এটা বলি, বা বললে হয়তো ভালো কিছু হবে, এরকম কিছু একটা? এটা যেটা বলেন, এটা আসলে মানে আমার মতো মানুষ আসলে কিছু বললে, কিছু ভাবলে তেমন কিছু যায় আসে না, এইটাকে হয়তো কেউ গুরুত্ব দিবে না। তারপরেও যেহেতু বলার সুযোগ আমাকে করে দিয়েছে, আমি একটু বলি যে আমি চিন্তা করি বা আমি চাই বাংলাদেশের ক্রিকেটটা আরও বেশি ডেভেলপ করুক, আরও আগায়। যে নট অনলি ক্রিকেট, ফুটবল, আমরা তো স্বপ্ন দেখি যে বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপও খেলবে, যদিও আসলে বাস্তবতার খাতিরে এটা অনেক কঠিন বিষয়। কারণ ক্রিকেটটা নিয়ে যতটুকু পরিকল্পনা আছে, ফুটবলটাকে ঘিরে সেটাও নেই। ফুটবলটা একেবারেই মানে এখন ধ্বংসের পর্যায়ে আমি বলবো। কারণ জানি না ভবিষ্যতে কি হবে। কারণ দেখেন, ফুটবলের ক্লাবের যে খেলাগুলো ছিল, লিগ খেলাগুলো ছিল, সেগুলোতে এখন আর সেই জনপ্রিয়তা নাই, এই একটা জিনিস। আর আপনি ক্রিকেটের কথা যদি বলেন, আসলে পুরো আশাটাই শুধু আমি না, আমার মনে পুরো বাংলাদেশের এই ক্রিকেটকে ঘিরেই। কারণ আমরা একমাত্র ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন, হ্যাঁ, তবে গত 1-2 বছর ধরে বা 3 বছর ধরে ক্রিকেটে যে অস্থিরতা, হ্যাঁ, যে একজন ক্রিকেটার আসলে জানে না যে তার জায়গাটা স্থায়ী কিনা। তাকে আপনাকে প্রথমত সাহস দিতে হবে, নির্ভরতা দিতে হবে, যে তুমি 1টা বা 2টা ম্যাচ খেললে বাদ পড়ে যাবা না, তাকে কন্টিনিউয়াসলি পারফরমেন্স করতে দিতে হবে। হ্যাঁ, এখানে আবার কি করতে হবে, আপনাকেও যারা গাইড করার দায়িত্বে আছেন তাদের একটা ভূমিকা পালন করতে হবে, প্রপারলি গাইড করতে হবে, এবং প্রপার মানুষকে রাখতে হবে। যেমন আপনাকে আমি যদি বলি, আজকে বাংলাদেশের ক্রিকেটে শুধুমাত্র পাকিস্তান বাদে উপমহাদেশের আসলে সবাই স্পিন নির্ভর। আমরা দেখলাম ইন্ডিয়াকে ফাস্ট বোলিংয়ে বেশ আগায় যেতে। অ্যালান ডোনাল্ড আসার পরে বাংলাদেশের যখন আপনার বোলিং কোচ হিসেবে আসলো, বাংলাদেশের পুরো পেস অ্যাটাক পুরো চেঞ্জ। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পারফরমেন্স, তাদের ডেলিভারি, নট অনলি বাংলাদেশ, মানে বাংলাদেশের পিচগুলো তৈরি হয় স্পিনারদের জন্য, অথচ এখন বাংলাদেশের পিচ তৈরি হয়
ফাস্ট বোলারদের জন্য। আমরা নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে ফাইট করি ফাস্ট বোলিং, যেটা কল্পনা করা যায় না। নাহিদ রানা দেখিয়ে দিল, নাহিদ রানা ফ্যান্টাস্টিক আবিষ্কার বাংলাদেশের ক্রিকেটের জন্য, এবং একদমই কোনো তৈরি হয় না ধীরে ধীরে। এবং আপনি সম্ভবত যদি ভুল না করি ইয়ান বিশপ ওকে নিয়ে যে কমেন্টটা করেছে যে আপকামিং 2027 সালের বিশ্বকাপে পর্যন্ত যদি আমরা নাহিদ রানাকে, যেটি সাউথ আফ্রিকা হবে, যদি নাহিদ রানাকে আমরা ফিট রাখতে পারি, হি উইল বি দ্য এক্স ফ্যাক্টর ফর বাংলাদেশ ডেফিনেটলি। এবং গতকালকে আজকে সকালে যেটা হলো, আজকে সকালেই মেবি যে 101 রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়, এবং সেখানে সে যে গতির ঝড়, বাংলাদেশের একজন ফেসার কন্টিনিউয়াসলি 145 150 150 প্লাস গতিতে বল করে, এটা অনেক বড়। এইটা আসলে মানে অবিশ্বাস। হ্যাঁ, পাকিস্তান কথা আলাদা, পাকিস্তান এটা কি যে ফাস্ট বোলিং এর আতুর ঘর, ওদের রাস্তাঘাটে পড়ে থাকে ফাস্ট বোলিং। আর যেখানে বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার হলো সাকিব আল হাসান, যাকে দেখে পরবর্তী জেনারেশন বড় হচ্ছে। সাকিব একজন স্পিনার, কিন্তু যদি পাকিস্তানের কথা বলেন, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আকিব জাভেদ, এদের কথা আপনাকে বলতে, শোয়েব আখতার, হ্যাঁ, তো এদেরকে দেখে ওখানে স্পিন স্টার তৈরি হবে। কিন্তু বাংলাদেশে হবে কারা? স্পিনার। কারণ মোহাম্মদ রফিক আগে যিনি ছিলেন, তারপরে সাকিব আল হাসান, এখন তাইজুল। তো বাট এখন ফাস্ট বোলিং এ আসছে অনেক, কারণ যেমন তাসকিনকে দেখতেছে, যারা আবিষ্কারটা মোস্তাফিজ, বিশেষ করে মোস্তাফিজ, তাসকিন, শরীফুলকে দেখে এখন এটা আসছে, কারণ এটা কন্টিনিউয়াস। এবং রুবেল হোসেনের কথা বলতেই হবে, অবশ্যই রুবেল হোসেনের কথা বলতেই হবে এই কারণে যে সময়টাতে বাংলাদেশের ফাস্ট বোলিং এ কোনো তেমন আহামরি কিছু ছিল না, তখন কিন্তু রুবেল আমরা এটা আশা করতাম যে, এবং রুবেল কিছুটা তার কিন্তু বোলিং এ ভেরিয়েশন হতো, তার সে কিন্তু বাটারফ্লাই দিয়েও একটা, এবং তার প্রমাণ বোলিং করতে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা ছিল, আমার মনে আছে, আমি ওইটা কভার করেছি। এবং প্রথম যে বলে যে পেসিং এর মধ্যে, পেসারের মধ্যে যে বাটারফ্লাই কিভাবে করতে হয়, এইটার জন্য কিন্তু আমি সেই নারায়ণগঞ্জ ফতুল্লা গিয়েছিলাম শুধু এইটা কভার করার জন্য। এবং আপনার মনে আছে কিনা নিউজিল্যান্ডের ম্যাচে আপনার মেবি শেরে বাংলায় আপনার যে কি বলে রুবেল হ্যাটট্রিক, যে ম্যাচটা নিউজিল্যান্ড জিতেই যায় শুধুমাত্র হ্যাটট্রিকের কারণে রুবেল সেই ম্যাচটাকে নিয়ে আসে। এই যে বিষয়গুলা, আর এখন তো বাংলাদেশের ফাস্ট বোলিং ফ্যান্টাস্টিক। এবং আই থিঙ্ক না, এটা প্রমাণিত, অনেকেই বলেন যে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলিং ইউনিট। আর ওয়েস্ট ইন্ডিজে 15 বছর পরে সেকেন্ড টেস্ট জয়লাভ করে ড্র করা চারটিখানি কথা না। সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট জয় করা, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় করা চারটিখানি কথা না, ফাস্ট বোলিং দিয়ে। আপনি ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মাটিতে কখনো স্পিন দিয়ে টেস্ট জয়লাভ করবেন, এটা চিন্তা করা যায় না। যাক, সব কিছুতে জয় নিয়ে আমরা কথা বললাম, গল্প বললাম। হাদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামে আলোচনা করার জন্য, বলার জন্য। আমাদের দর্শক আছেন, আপনি একজন দর্শক হিসেবে, যদি খেলাপ্রেমী হিসেবে আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতে চান। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বাংলা স্পোর্টসের এত সুন্দর একটা প্রোগ্রাম ক্রীড়াঙ্গনের আড্ডা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার নিজের কিছু কথা দর্শকদের সামনে, অ্যাজ এ দর্শক, আমি একজন দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটি কথাই থাকবে যে আপনারা বাংলা স্পোর্টসকে দেখেন, বাংলা স্পোর্টসের ক্রীড়াঙ্গনের আড্ডা অনুষ্ঠানটাকে দেখেন। এই অনুষ্ঠানটা গতানুগতিক অনুষ্ঠানের চেয়ে বাইরে। এখানে আসলে যে মানুষগুলো তার হয়তো ফোকাসিং না, কিন্তু তারা মনের কথাগুলো বলতে চায়, যারা পর্দার আড়ালে থাকে, সেই মানুষগুলোকে তুলে নিয়ে আসা হয়। আর আপনারা অবশ্যই বাংলাদেশি খেলা দেখবেন। খেলার মতো সুস্থ ধারার বিনোদন আর নেই। জয় পরাজয় যে অবস্থায় হোক না কেন, বাংলাদেশের পাশে থাকবেন, কারণ আমরা এই দর্শকই হলেন বাংলাদেশের প্রত্যেকটা খেলার প্রাণ। আমরাই পারি এই খেলাটাকে দিনের পর দিন উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে, সেই প্রত্যাশায়। অসংখ্য ধন্যবাদ। হাদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বাংলা স্পোর্টসের বিশেষ আয়োজন ক্রীড়াঙ্গনের আড্ডায় আসার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। আমাদের এই প্রোগ্রামটি প্রতি শুক্রবার এবং প্রতি শনিবার সকাল 10টায় প্রচার করা হবে, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যারা দেশে এবং বিদেশে আমাদের এই খেলার প্রোগ্রামটি দেখছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো, আগামীতে কেমন হবে, আপনি কবে গেস্ট হতে চান সেই জিনিসটিও আমাদেরকে জানাবেন। অবশ্যই আপনাকেও আমরা কোনো না কোনো একদিন ডেকে নিয়ে আসবো আমাদের এই প্রোগ্রামে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।